সেই জন্য দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল অ্যাসপেক্ট ফর এনি স্টেট দোজ হু আর অর্গানাইজিং অর প্রমোটিং দিস মাইস বিজনেস। বিপ্লব, আপনি অ্যালার্জেন্স নিয়ে কথা বললেন, এই ক্যাটাগরি নিয়ে যদি কিছু বলেন। এবং এই এখন হচ্ছে বললাম যে একটা ফেনোমেনাল সাবজেক্ট, কারণ আমরা চাই বা না চাই গ্র্যাজুয়ালি ডে বাই ডে ভলিউম অফ পেশেন্টস আর ইনক্রিজিং, কিন্তু আমাদের যেটা মেন প্রবলেম যে অ্যালার্জির ক্ষেত্রে আমরা প্রোটোকল বেসড ট্রিটমেন্ট এইটা আমরা অনেক সময় দেওয়ার ক্ষেত্রে ল্যাগিং হচ্ছে। কারণটা কি? ওই জন্যই এই ইন্ডিয়ান গাইডলাইন ফরমেশনের কারণ। সিম্পলি বলে দিচ্ছি যে অনেকেই দেখবেন এই নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, নাক চুলকাচ্ছে, নাক বন্ধ, এইগুলো হচ্ছে, ভাবছে কি এটা কমন কোল্ড, বিকজ দ্য সিমটমস আর অলমোস্ট সিমিলার। কিন্তু খেয়াল করে দেখবেন এই যে জিনিসগুলো বললাম এটা যদি 5-7 দিন থাকে, দ্যাট ইজ কমন কোল্ড এন্ড বেসিক্যালি রিলেটেড উইথ ভাইরাল ইনফেকশন। এক নম্বর, এই যে ভাইরাল ইনফেকশন এটা কিন্তু সেলফ লিমিটিং, তার মানে এই ধরনের সিমটম যদি 5-7 দিনের মধ্যে নিজে থেকে রিজলভ করে যায়, এটা হচ্ছে কমন কোল্ড। এবং অধিকাংশ ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ওষুধপত্র দেওয়ার দরকার পড়ে না, স্টিম নেওয়া, গার্গেল করা, একটু প্যারাসিটামল ওষুধ খেলে ঠিক হয়ে যায়। কিন্তু এই ধরনেরই সিমটম যদি দেখা যায় পারসিস্টেন্ট, মানে মাসের পর মাস চলছে কি বছরের পর বছর চলছে, তাহলে সেটা কিন্তু আর কমন কোল্ড নয়। তখন সেটাকে এই সর্দি কাশি লেগেছে বলে ইগনোর করা কিন্তু খারাপ। কারণটা কি? অলওয়েজ ফর অল ইনহেলেশনাল অ্যালার্জেন, মানে যেটা শ্বাসের সাথে ঢোকে, তার এন্ট্রি পয়েন্ট হচ্ছে নাক। এই জন্যই অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে যতগুলো অ্যালার্জি তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এই জায়গাটাতে যদি আমরা এটাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে দিস অ্যালার্জিক মার্চ আলটিমেটলি লিডস টু লোয়ার এয়ারওয়ে ডিজিজ, মানে লাংস কে এফেক্ট করবে, অ্যাজমা তৈরি হবে। অ্যাজমা তৈরি হয়ে গেলে সেটা কিন্তু একটা ডেবিলিয়েটিং ডিজিজ। আপনারা জানবেন যে এর থেকে মানে আইসিইউ ভর্তি, হেনাতানা এইসব জিনিসগুলো হয়। আপনি বলছেন সিওপিডি পেশেন্টস, সিওপিডি ইজ ডিফারেন্ট, অ্যাজমা ইজ ডিফারেন্ট। এই অ্যালার্জি ইজ রিলেটেড উইথ অ্যাজমা। এবারে কোশ্চেন হচ্ছে যেটা আপনি মেন বললেন যে আমরা কি এটা বন্ধ করতে পারবো না? অবশ্যই পারবো। তার জন্যই এই অ্যালার্জিক রাইনাইটিস গাইডলাইন, ওয়ার্কশপ, এসবের গুরুত্ব। নাম্বার 1 কি? প্রথম কথা হচ্ছে এটা বুঝতে হবে যে এটা অ্যালার্জি থেকে হচ্ছে, এটা কমন কোল্ড নয়। আমরা তো বলতে পারি, কিন্তু আমাদের তো আর কোনো মাস কন্ট্রোল নেই যেটা আপনাদের আছে, যে ডিসেমিনেশন অফ মেসেজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা আইডেন্টিফাই করার পর নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ টু আইডেন্টিফাই দ্য এক্সাক্ট অফেন্ডিং অ্যালার্জেন। আমরা শুধু দুটো ওষুধ লিখে ছেড়ে দিলে এটার কিন্তু সমাধান নেই। 1 মাস ওষুধ খাবে, 1 মাস 1 দিনের মাথা থেকে যদি অ্যালার্জেনের এক্সপোজার হয়, তাহলে একই রকম সমস্যা চলতে থাকবে। এক্ষেত্রে হচ্ছে কি অ্যালার্জি স্কিন প্রিক টেস্ট। এই অ্যালার্জি স্কিন প্রিক টেস্ট ইজ আ ওপিডি প্রসিডিওর। চেম্বারে নরমাল প্রিকশন নিয়ে সেটা করা যায়। এইটা করে প্রথম আইডেন্টিফাই করতে হয় যে কোন জিনিসের থেকে অ্যালার্জি হতে পারে। সেই জিনিসটা অ্যাভয়েডেবল, হয়তো কিছু ফুড অ্যালার্জেন ধরা পড়লো, বা এমন কিছু জিনিস ধরা পড়লো যে ধরুন কারুর হয়তো পায়রা থেকে আছে, বা কারুর কোনো পেট থেকে আছে, কুকুর বিড়ালের থেকে, তাহলে সে যদি জেনে যায় তাহলে সেটা সে অ্যাভয়েড করলেই তার রোগটা সেরে যাওয়া সম্ভব। কিন্তু যদি এমন কিছু জিনিস থেকে অ্যালার্জি থাকে যেটা হচ্ছে কমপ্লিটলি আনঅ্যাভয়েডেবল, যেমন যদি ডাস্টে অ্যালার্জি থাকে, যদি ইনডোর মাইটস, বিছানার চাদর, কার্পেট, পিলো কভার এগুলোতে থাকে, এর থেকে অ্যালার্জি থাকে, তাহলে কি করে অ্যাভয়েড করবে? সম্ভব নয়। প্রতিটা মানুষকে রাত্রিবেলা বিছানায় শুতে হবে, মাটিতে তো শুতে পারবে না। এই ধরনের ক্ষেত্রে যদি অ্যালার্জি থাকে এবং সেটা যদি আইডেন্টিফাইড হয় এবং সেটা যদি ক্রনিক অ্যালার্জি হয়, তাহলে ইমিউনোথেরাপি দেওয়া হয়। ইমিউনোথেরাপি মিন্স সাম সর্ট অফ ভ্যাকসিনেশন। হ্যাঁ, এটা ওরাল রুটেও দেওয়া যায়, আবার স্কিট সাবকিউটেনিয়াস রুটেও দেওয়া যায়। দুটোই ইকুয়ালি এফেক্টিভ। তবে ওরাল রুটটা হচ্ছে কনভিনিয়েন্ট, কারণ সেখানে বারবার ডাক্তার ভিজিটের দরকার হয় না, একবার পেশেন্টকে বলে দিলে সে সেটা নিয়ে সে বাড়িতে ইউজ করতে পারে। কিন্তু স্কিটও মানে এফেক্টিভ, কিন্তু তাতে কি হচ্ছে প্রতি সপ্তাহে এসে এসে সেইটাকে নিতে হয়। আর অনেক সময় বাচ্চাদের ওই ইনজেকশন দিতে চায় না, বা বড়দেরও অনেক সময় ইনজেকশনের ভয় থাকে। আরেকটা হচ্ছে ইনজেকশন দিলে কারুর ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্সিসের চান্স থাকে, যেটা ওরাল ভ্যাকসিনের ক্ষেত্রে সেটার কোনো সম্ভাবনা নেই। এই যে জিনিসটা, এটা মোটামুটি 2-3 বছর কন্টিনিউ করলে অলমোস্ট লাইফ লং ইমিউনিটি পাওয়া যায়। তার মানে হচ্ছে একদম আর্লি স্টেজে যদি এইভাবে এটার ইন্টারভেনশন করা যায়, তাহলে কিন্তু এই রোগীরা
ভবিষ্যতে অ্যাজমা ডেভেলপই করবে না এবং এটা কমপ্লিট কিওর সম্ভব। তার মানে আপনি বলছেন আমি বুঝতে পারলাম, হিন্দিতেও বলতে পারেন যদিও। भारत में आप लोग जो नीति बना रहे हैं, जैसे आपने विदेश और इसका बोला, बात क्या है कि ये वाला जो है एक्चुअली फॉर एनी डिजीज, दैट इज इफ एनी डिजीज, जो कोई बीमारी एक बड़ा बीमारी होता है, काफी लोग जिसमें सफर करते हैं, ऐसे सब बीमारी के लिए एक तो गाइडलाइन डॉक्टर लोग फॉलो करते हैं। किसी का हार्ट अटैक हो गया उसका भी गाइडलाइन है, किसी का एलर्जिक राइनाइटिस हो गया उसका भी गाइडलाइन है, ऐसे करके। तो जो हमारा एलर्जिक राइनाइटिस गाइडलाइन, ये काफी सालों से जो वेस्टर्न गाइडलाइन है, हमारा ईएनडी डॉक्टर लोग उसी को फॉलो करते थे। लेकिन उसमें क्या प्रॉब्लम था? उसमें प्रॉब्लम यही था कि वो लोग अपने देश में इसका इंप्लीमेंट किया है, सो वो लोग कंसीडर किया है, उनका अपना जो जेनेटिक्स है, अपना एनवायरनमेंट है, अपना पोल्यूशन है, अपना एलर्जन है। लेकिन उसी को ब्लाइंडली अगर हम लोग इधर करेंगे तो क्या होगा? हमारा जीन अलग है, हमारा एनवायरनमेंट अलग है, हमारा पोल्यूशन अलग है और हमारा एलर्जन भी अलग है। तो उसको ब्लाइंडली इधर फॉलो करने से हम लोगों को क्या होगा कि सक्सेस मिलेगा, लेकिन जितना मिलना चाहिए उतना नहीं मिलेगा। तो अभी इसीलिए हम लोग इंडियन कंटेक्स्ट में, कंसीडरिंग ऑल द डाटाज एंड ऑल द एलर्जेंस अवेलेबल इन इंडिया, हम लोग इसको इंडियन गाइडलाइन बना रहे हैं। उसमें क्या होगा? संशोधन क्या रहेगा? कोई पॉलिसी आप लोग मेकिंग तो करेंगे? प्रोटोकॉल, दिस मींस ट्रीटमेंट प्रोटोकॉल, वो हमारे इंडियन कंट्री का जो डाटाबेस है, इंडियन कंट्री का जो क्लिनिकल एक्सपीरियंस है, उसी के आधार पे ये किया जा रहा है। जैसे ये गाइडलाइन फॉलो करके जब ईएनटी डॉक्टर लोग इंडिया के अंदर लोगों को इलाज करेगा, तब क्या होगा कि उसका इलाज का जो असर वो और बेहतर होगा। और ये जो आपका जो सर ये एलर्जी का जितना असर होता है, सिम्टम्स, पोल्यूशन ऑलवेज इसको इंक्रीज कर देता है, बढ़ा देता है। तो इसमें क्या है, पोल्यूशन तो कंट्रोल करना डॉक्टर लोगों का बस का काम नहीं है, हम लोग बोल सकते हैं, अदरवाइज दिस इज एक्चुअली रिस्पांसिबिलिटी ऑफ जनरल पॉपुलेशन एंड एडमिनिस्ट्रेशन। लेकिन इसमें क्या होता है कि दीज आर ऑल एग्रेवेटर्स ऑफ द एलर्जीज। ये लोग डायरेक्टली इसको नहीं करते, एलर्जी नहीं करते, लेकिन जिसका एलर्जी रहता है, ये पोल्यूशन अगर ज्यादा होता है वो एलर्जी को बढ़ा देता है।